গুড ইভিনিং সবাইকে। আমার কথা কি শোনা যাচ্ছে? গুড ইভিনিং স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ক্লাসটা তাহলে স্টার্ট করে দিই। আহ, কারা কারা, দেবলিনা আর লিজা এই দুজনই জয়েন করেছে তাই তো? আর তো কারুকে দেখছি না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। 6টা 5 হয়ে গেছে, তাহলে স্টার্ট করে দিই, পরে যারা আসবে এসে জয়েন করবে। আচ্ছা, লাস্ট ক্লাস আমাদের কি হয়েছিল একটুখানি বলতে পারবে? লেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন হচ্ছিল স্যার। আচ্ছা, সব ওটা কি রকম হ্যাঁ। ওটা কি কমপ্লিট হয়ে গেছিল নাকি ওটা দেখাচ্ছিলাম? না না, হয়ে গেছিল। আপনি আবার কোনটা অ্যাকাউন্ট হেডে সেগুলো মোটামুটি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, মানে রিসিভ এন্ট্রি, পেমেন্ট এন্ট্রি, কন্ট্রা এন্ট্রি এগুলো সব হয়ে গেছিল তো? না না না, কোনটা এগুলো হয়নি। আচ্ছা ক্যাশ আচ্ছা হয়েছিল, ক্যাপিটাল হয়েছিল, পিএল হয়েছিল, ফার্নিচার হয়েছিল। আচ্ছা আচ্ছা, তার মানে ওই লেজার ক্রিয়েশন গুলো শুধুমাত্র কোথায় কোনটা কি পোস্টিং হবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা লেজারটা মোটামুটি আগের দিন দেখেছি। এবার লেজার ক্রিয়েশনটা আমরা কেন করি? লেজার ক্রিয়েশনটা আমরা করি কোনো এন্ট্রি পাস করার জন্য। মানে ধরো কারুরকে আমি টাকা পেমেন্ট করব, বা কারুর থেকে টাকা রিসিভ করব, বা আমি ব্যাংকে কোনো কিছু, আমার টাকা আছে আমি ব্যাংকে জমা করেছি, অথবা ব্যাংক থেকে টাকা তুলেছি। এই যে বিভিন্ন ধরনের সিচুয়েশন গুলো ক্রিয়েট হয়, সেই সিচুয়েশন গুলো যখন আমরা ট্যালিতে সেই সিচুয়েশন গুলোকে করতে চাই, সেগুলোকে বলা হয় এন্ট্রি পাস করা। ঠিক আছে? যে বিভিন্ন ধরনের এন্ট্রি পাস করা, অ্যাকাউন্টিং এন্ট্রিজ গুলো পাস করা। সেই অ্যাকাউন্টিং এন্ট্রিজ গুলো বিভিন্ন ধরনের হয়, কোনোটা পেমেন্ট মোডে হয়, কোনোটা রিসিভ মোডে হয়, কোনোটা কন্ট্রা মোডে হয়, কোনোটা জার্নাল মোডে হয়। তো ওয়ান বাই ওয়ান আমরা এক একটা দেখবো যে কোনটা কিভাবে কাজ করছে। আচ্ছা, যেটা ফার্স্ট হচ্ছে, সাপোজ ধরো আমি যদি কোনো এন্ট্রি পাস করতে যাই, তাহলে যেটা আমাকে, আচ্ছা, মেনটেন বিল ওয়াইজ এন্ট্রি, এইটা দেখিয়ে দিয়েছিলাম লাস্ট ক্লাস তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা ওইটা আলোচনা করে নিয়েছিলাম। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, ধরো কোনো অ্যাকাউন্ট, ধরো পেমেন্ট ভাউচার, আমি একটা পেমেন্ট এন্ট্রি করছি। পেমেন্টটা কিরকম ধরনের? ধরো সাপোজ আমি একটা পেমেন্ট এন্ট্রি তোমাকে বলছি, ধরো একটা ইলেকট্রিসিটি বিল আমি জমা করব। একটা ইলেকট্রিসিটি বিল আমি জমা করব থ্রু ব্যাংক। এবার ইলেকট্রিসিটি বিল যখন আমি জমা করবো, আমাদের প্রত্যেকের বাড়িতে বা আমাদের অফিস যদি থাকে, অফিসে ইলেকট্রিসিটি বিলটা একটা কমন ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর মধ্যে পড়ে। একটা এক্সপেন্সেস যেটা আমাকে সিএসসি, যাদের ইলেকট্রিসিটি বিল আছে তাদের প্রত্যেক মান্থলি পেমেন্ট করতে হয়। যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে আছে তাদের 3 মাস অন্তর পেমেন্ট করতে হয়। তো মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গল এই দু ধরনের ইলেকট্রিসিটি বোর্ডই আছে, এবং সেরকম একটা ইলেকট্রিসিটি বিল ধরো আমি পেমেন্ট করব থ্রু আমার ব্যাংক। ঠিক আছে? থ্রু ব্যাংক যখন আমি পেমেন্ট করব, সেই এন্ট্রিটাকে আমি কিভাবে করতে পারি? ঠিক আছে, ফার্স্ট আমাকে যেটা, যে কোনো জায়গায় যখন আমি ট্যালির থেকে কোনো জায়গায় যেতে চাইবো, কোনো ধরো ভাউচার ক্রিয়েশন করতে চাইছি, বা তোমার ধরো কোনো রিপোর্ট দেখতে চাইছি, সবসময় যেটা আমাকে করতে হবে, আমাকে স্টার্টিং পয়েন্টে আসতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমার গেটওয়ে অফ ট্যালি বা জিওটি স্ক্রিন। যেটা আমি এই মুহূর্তে আছি এটাকে বলা হয় জিওটি স্ক্রিন। এইখান থেকে আমাকে যেতে হবে ভাউচারে। ঠিক আছে? এখান থেকে ভাউচারে যেতে হবে। ভাউচারে যাওয়ার জন্য ফার্স্ট আমি কি করব? আমি ফার্স্ট এখান থেকে ভি প্রেস করলাম। আমি এসকেপ করছি। এসকেপ করে আরেকবার দেখাচ্ছি, দেখো আমি জিওটি স্ক্রিনে রয়েছি। জিওটি স্ক্রিন থেকে আমাকে জিওটি স্ক্রিন থেকে আমাকে যেতে হবে ভাউচারসে। আমি কোথায় রয়েছি? জিওটি স্ক্রিনে ক্রিয়েট, অল্টার, চার্ট অফ অ্যাকাউন্টস, তারপরে ট্রানজাকশনের ঠিক নিচেই আছে দেখো ভাউচার্স। ভাউচার্সে গিয়ে আমি এন্টার প্রেস করতে পারি, অথবা কিবোর্ড থেকে আমি ভি প্রেস করতে পারি। কিবোর্ড থেকে যদি তুমি ভি প্রেস করো, তাহলেও কিন্তু ডাইরেক্ট তুমি ভাউচার্সে যাবে। এবার আমাকে বুঝতে হবে কোনো ডাইরেক্ট
কোনো জায়গায় যাওয়ার জন্য আমি কি করে বুঝবো কোন কিওয়ার্ডটা আমি প্রেস করব? দেখো আমি ভাউচার্স এর মধ্যে আছি, আমার হাইলাইট করছে ভাউচার্সটা। ভাউচার্স লেখাটার মধ্যে দেখো ভিটা দেখো একটু বোল্ড হয়ে আছে, ঠিক আছে? যখন কোনো জায়গায় কোনো লেটার বোল্ড হিসেবে তোমাকে দেখাবে, তুমি জানবে সেই ওয়ার্ডটা, সেই লেটারটা, সেই ওয়ার্ডে সেই লেটারটাই হচ্ছে তার শর্টকাট। যদি আমি সেই ভিটাকে এখানে, যেমন এখানে ভাউচার্স এর ভিটা বোল্ড হয়ে আছে, আমি এখানে ভি প্রেস করলেই কিন্তু আমি ভাউচার্সে চলে যাব। কিবোর্ড থেকে ভাউচার্সে গেলাম। বাই ডিফল্ট যখন আমি ভাউচার্স মধ্যে যাব তখন আমি পেমেন্ট ভাউচারের মধ্যেই যাব। আমি পেমেন্ট ভাউচারের মধ্যেই যাব, যদিও এর শর্টকাট কি হচ্ছে কি F5, ঠিক আছে? ভাউচার মোডের শর্টকাট হচ্ছে কি F5। ফার্স্ট হচ্ছে পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচার, এই পেমেন্ট ভাউচারে শর্টকাট কি কি সেটা হচ্ছে F5। পেমেন্ট ভাউচারের শর্টকাট হচ্ছে F5। কোথা থেকে যেতে হবে? জিওটি স্ক্রিন থেকে আমাকে যেতে হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে আমাকে একটা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে বলেছে। এবার ইলেকট্রিসিটি বিলটা যখন আমি পেমেন্ট করব, তখন ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার জন্য আমার জার্নাল কি হবে? আমার জার্নালটা হচ্ছে আমি কি কারণে পেমেন্ট করছি? ইলেকট্রিসিটি বিল আমার এক্সপেন্সেস হচ্ছে সেই জন্য পেমেন্ট করছি। জার্নাল এন্ট্রি কি হবে? ইলেকট্রিসিটি চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু এইচডিএফসি ব্যাংক। ইলেকট্রিসিটি চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু এইচডিএফসি ব্যাংক। এবার আমি এখান থেকে যখনই প্রেস করব, রাইট সাইডে আমি দেখতে পাচ্ছি যে আমার লিস্ট অফ লেজার, যে লেজার গুলো আমি বানিয়েছি সেই লেজার গুলো আমাকে কিন্তু নিচে শো করছে। এবার আমার কাছে যদি সেই লিস্ট অফ লেজারের মধ্যে আমি যে লেজারটা চাইছি সেটা যদি আমি পেয়ে যাই, তাহলে সেই লেজারটা আমি রাইট সাইডে যে স্ক্রিনটা আছে সেখান থেকে আমি সিলেক্ট করব। আর যদি আমি না পাই, তাহলে আমি কি করব? আমাকে লেজার ক্রিয়েট করতে হবে। এবার স্বভাবতই আমাদের সবার মনে প্রশ্ন আসবে যে আমি তো ভাউচার এন্ট্রি স্ক্রিনে ঢুকে রয়েছি, তাহলে কি এখান থেকে বেরিয়ে গিয়ে আমি আবার লেজার ক্রিয়েশন মোডে যাব, গিয়ে আমি সেখান থেকে আবার লেজারটা তৈরি করে আসবো? সেটা আমার করার দরকার নেই। ট্যালিতে একটা শর্টকাট কি হচ্ছে অল্ট প্লাস সি। ট্যালিতে শর্টকাট কি হচ্ছে অল্ট প্লাস সি। অল্ট সি হচ্ছে অনলাইন লেজার ক্রিয়েশন স্ক্রিন। অনলাইন লেজার ক্রিয়েশন স্ক্রিন। অল্ট সি, এই অল্ট সিটা কিন্তু আমি যে কোনো স্ক্রিন থেকে যখন আমাকে অনলাইন মোডে কোনো কিছু ক্রিয়েট করতে হবে, তখন কিন্তু অল্ট প্লাস সি আমি অনলাইন লেজার ক্রিয়েশন আমি করতে পারবো। আমার কি বানাতে হবে? ইলেকট্রিসিটি চার্জেস আমি বানাই। ইলেকট্রিসিটি চার্জেস আন্ডার কি হবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ইলেকট্রিসিটি চার্জেস এর ইনডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডার, কারণ এটা আমার কাছে এক্সপেন্সেস। ইনডাইরেক্ট কেন? যেহেতু বারবার এই ধরনের খরচটা আমার কাছে আসবে, কারণ ইলেকট্রিসিটি বিল তোমার পার মান্থ আসে, যাদের সিএসসি লাইন, যাদের স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে, তাদের 3 মাস অন্তর যে খরচগুলো বছরে একই খরচ বারবার হতে থাকে, সেগুলোকে আমরা ইনডাইরেক্ট এর মধ্যে আনি। ইলেকট্রিসিটি বিল তার মধ্যে একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস আমার এসে গেল। এখানে আর কিছু করতে হবে না। ইনভেন্টরি ভ্যালু আর এফেক্টেড, এই অপশনটা এখানে নো থাকবে। এই অপশনটা শুধুমাত্র 4টে লেজারের জন্য আমি ইয়েস করব, সেটা হচ্ছে পারচেস, পারচেস রিটার্ন, সেলস, সেলস রিটার্ন। কেন? এই 4টে লেজার যখন আমি কোনো কিছু পারচেস করি, তখন আমার স্টক কি হয়? আপডেট হয়, মানে আমার স্টকটা বেড়ে যায়। আবার যদি রিটার্ন হয়ে যায় মাল, তখন আবার স্টকটা আমার কমে যায়, ঠিক আছে? পারচেস রিটার্ন করার সময়।
সেলস এর ক্ষেত্রে ঠিক তাই, যখন আমি কোনো কিছু প্রোডাক্ট সেল করি তখন আমার গোডাউন থেকে স্টকটা বেরিয়ে যায়, মানে মাইনাস হয়ে যায়। আবার যদি সেলস রিটার্ন হয়, কোনোভাবে আমার রিটার্ন হয়ে যায় প্রোডাক্ট, তখন আবার স্টকটা বেড়ে যায়। তাহলে এই চারটে লেজার, পারচেজ, পারচেজ রিটার্ন, সেলস, সেলস রিটার্ন, এই চারটে লেজারের ক্ষেত্রে ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড, এই অপশনটা ইয়েস থাকবে। ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড মানে কি? ইনভেন্টরি মানে হচ্ছে স্টক। বলছে ইনভেন্টরি যে তোমার ভ্যালুটা, সেটা কখন এফেক্ট করবে, এই চারটে লেজার যখন আমি ক্রিয়েট করব তখনই আমাকে এই অপশনটা ইয়েস করতে হবে। কারণ এই চারটে এন্ট্রির সময় তোমাকে কিন্তু তোমার স্টকটা প্লাস মাইনাস হয়। এছাড়া বাকি লেজারের ক্ষেত্রে কিন্তু ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেডটা নো থাকবে। আমি এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করলাম। ইলেকট্রিসিটি বিল কত? ধরো সাপোজ আমি একটা বিল ভ্যালু দিয়ে দিচ্ছি 5000। ক্রেডিট, ক্রেডিটে কি আসবে? তুমি পেমেন্টটা কিসে করবে? তুমি ক্যাশে পেমেন্ট করতে পারো, মানে ক্যাশে মানে হচ্ছে ইলেকট্রিক অফিসে গিয়ে ডাইরেক্ট পেমেন্ট করতে পারি, অথবা যদি অনলাইন করি তাহলে আমি থ্রু ব্যাংক করতে হবে। এখানে আমি ধরো সাপোজ করছি ক্যাশের মাধ্যমে। অনলাইন যদি করি ব্যাংকের মাধ্যমে, তাহলে আমার এখানে ডান দিকে দেখো আমার কাছে কোনো ব্যাংকের তোমার নেই, মানে লেজার ক্রিয়েশন করা নেই। ব্যাংকের কিন্তু কোনো লেজার আমার কাছে ক্রিয়েশন করা নেই। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? ব্যাংকের লেজারটা আমি এখানে আমাকে নেই বলে আমাকে বানাতে হবে। এখান থেকেও আমি করতে পারি, এই ডাইরেক্ট ওপরে চলে যেতে পারি, ক্রিয়েট অপশনটা ডান দিকে স্ক্রিনে দেখো, লিস্ট অফ লেজার অ্যাকাউন্টস এর ঠিক ওপরে দেখো ক্রিয়েট আছে, ওইখানে সিলেক্ট করে এন্টার করলো তোমার কিন্তু এখানে অনলাইন লেজার ক্রিয়েশন করার একটা স্ক্রিন ওপেন হয়ে যাবে। এখান থেকে তুমি যে কোনো একটা ব্যাংক তৈরি করে নিতে পারো। ধর আমি অ্যাক্সিস ব্যাংক করছি, আন্ডার করছি ব্যাংক অ্যাকাউন্ট। কেন এটা ব্যাংক? ব্যাংক অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্টস এর ডিটেলসটা দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার কি, আইএফসি কোড কি, কোন ব্রাঞ্চ, এগুলো দিতে হবে। আমি এখানে কিছু দিচ্ছি না, জাস্ট আমি এখান থেকে সেভ করে দিলাম। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে আমি যে এই যে পেমেন্টটা করলাম, এখানে দেখো অ্যাক্সিস ব্যাংকের নিচে কারেন্ট ব্যালেন্সটা রেড কালারে শো করছে, কেন বলো তো? অ্যাক্সিস ব্যাংকের নিচে রেড কালারে শো করছে কেন বলো তো? চেষ্টা করো কেউ, তারপর তো আমি বলেই দেবো। নেগেটিভ আছে বলে। হ্যাঁ, নেগেটিভ কি? কি সেন্সে নেগেটিভ? নেগেটিভ তো বুঝতে পারছি, সেই জন্য রেড কালি শো করছে। নেগেটিভ কি সেন্সে? আমি তো একটা ইলেকট্রিক মানে বিল। আমাদের বলো। মানে আমাদের ডেবিটের থেকে মানে ক্রেডিটটা বেশি হয়ে যাচ্ছে তাই জন্য। কেন? তুমি দেখো ডেবিট আর ক্রেডিটে তো আমি সেম ভ্যালু রেখেছি। ডান দিকে দেখো ডেবিটে মানে 5000 আছে, অ্যাকচুয়ালি ক্রেডিটেও আমরা 5000। যখন এন্ট্রি স্টার্ট করেছি হুম। তখন যে মানে বিআরএস যে ব্যাপারটা, বিআরএস এর যে ব্যাপারটা, সেটা ডেবিটটা কম আছে, ক্রেডিটটা বেশি আছে, না না ওই না না কারণে। না না না। ব্যাংকের ব্যালেন্সটা কম আছে, যেটা আমি হুম ক্রেডিট করছি সেটা থেকে। হুম, লিজা ঠিক বলেছো। ব্যাংকের ব্যালেন্সটা নেই। দেখো ব্যাংকে যখন আমার অ্যাকাউন্টে টাকা থাকবে তখনই না আমি অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করতে পারবো। যখন আমার ব্যাংকে টাকা থাকবে তখনই না আমি কোনো পেমেন্ট সেই ব্যাংকের থ্রু করতে পারবো। এখানে তো আমি মেনশন করিনি যে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের জিনিসটা কনসেপ্টটা আলাদা, যেহেতু ওটা লোন সিস্টেমে চলে, মানে তোমাকে আগে তুমি পেমেন্ট করে দিলে পরে তোমার বিল জেনারেট হয়, তারপরে তুমি পেমেন্ট করো। সেটা তো ক্রেডিট কার্ডের সিস্টেম। নর্মাল ব্যাংকের ক্ষেত্রে কি হয়? নর্মাল ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে যখন টাকা থাকবে তখনই না আমি পেমেন্টটা করতে পারবো। তো এখানে অ্যাক্সিস ব্যাংকে দেখো নিচে কারেন্ট ব্যালেন্সটা 5000 আছে, কারণ কি আমার অ্যাক্সিস ব্যাংকে কোনো টাকা ছিলই তো না, আমি তো কোনো ভ্যালুটা ওখানে বসাইনি। যেহেতু ওখানে কোনো ভ্যালু বসাইনি, সেই জন্য এই 5000 এর এন্ট্রিটা যখনই করতে গেছি ও আমাকে কারেন্ট ব্যালেন্সটা নেগেটিভ শো করছে। আমি কি করব? জাস্ট এখান থেকে ব্যাক স্পেস করব। জাস্ট ব্যাক স্পেস করে দেখো আমি এই মুহূর্তে অ্যাক্সিস ব্যাংকের লেজারটা উপরে হাইলাইট করছে। এখান থেকে আমি করব কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার। আমি আবার ওই লেজারটার মধ্যে চলে গেলাম অ্যাক্সিস ব্যাংকের। এবার এন্টার করতে করতে একদম নিচের দিকে চলে আসবো যেখানে ব্যালেন্সটা আমি বসাতে পারবো। সাপোজ এখানে আমি ব্যালেন্স বসিয়ে দিলাম 1 লাখ। আমি এটা ব্যালেন্স বসিয়ে দিলাম। এবার দেখো কনসেপ্টটা ক্লিয়ার হলো। কারেন্ট ব্যালেন্স কত দেখাচ্ছে? 95,000। আমি 1 লাখ টাকা ব্যালেন্স বসিয়েছিলাম, মানে আমি বলেছিলাম আমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে। এবার 5000 টাকা যেই পেমেন্ট করেছি দেখো
অ্যাক্সিস ব্যাংকে বর্তমান ভ্যালু কত দেখাচ্ছে? 95,000, 5,000 টাকা মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো কারেন্ট ব্যালেন্সটা আমার সবসময় মাথায় রাখতে হবে যে কারেন্ট ব্যালেন্সটা আমার এইভাবে দেখতে হয়। এখানে একটা চেক নাম্বার তোমাকে দিতে হবে, আমি একটা বসিয়ে দিলাম। আমি এখানে করে দিচ্ছি ফেভারিং নেম, কাকে পেমেন্ট করছি? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। আমি এটা করে দিলাম, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। ন্যারেশন, এখানে ন্যারেশন লিখতে গেলে ফার্স্ট আমাকে লিখতে হবে বিং ইলেকট্রিসিটি চার্জেস পেড থ্রু চেক অফ অ্যাক্সিস ব্যাংক। এই ন্যারেশনটা আমাকে লিখতে হবে, ইলেকট্রিসিটি চার্জেস পেড থ্রু চেক অফ অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকের চেকের থ্রু আমি ইলেকট্রিসিটি বিলটা জমা করেছি, ঠিক আছে? বা ইলেকট্রিসিটি চার্জেস পেড থ্রু অ্যাক্সিস ব্যাংক লিখলেও অসুবিধা নেই। তোমাকে বুঝিয়ে দিতে হবে কেন তুমি এন্ট্রিটা পাস করেছো। তো আমার এই অবধি ক্লিয়ার। আমি এখান থেকে এন্ট্রিটাকে সেভ করলাম। এই এন্ট্রিটাকে সেভ করার পরে আমি আর একটা পেমেন্ট এন্ট্রি করছি, আর একটা পেমেন্ট এন্ট্রি করব। ধরো আমি বলছি আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল, আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল বা টেলিফোন বিল, ধরো টেলিফোন বিল আমি পেমেন্ট করব থ্রু অ্যাক্সিস ব্যাংক। এইবার আমি টেলিফোন বিলটা পেমেন্ট করব থ্রু অ্যাক্সিস ব্যাংক, কিন্তু এটা আমাকে মাথায় রাখতে হবে সেই পেমেন্টটা যখন আমি করতে চাইছি সেই পেমেন্টটা আমি কিন্তু এই যে 2 বাই ফরম্যাট মানে ডেবিট ক্রেডিট ফরম্যাটে সেটা করব না, আমি কি করতে চাইছি সিঙ্গেল এন্ট্রি মোডে করতে চাইছি। সিঙ্গেল এন্ট্রি মোড, সিঙ্গেল এন্ট্রি মোড কিরকম ভাবে করব? আমি পেমেন্ট ভাউচারে স্ক্রিনে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, এখান থেকে আমাকে সিঙ্গেল এন্ট্রি মোড করতে হবে। সিঙ্গেল এন্ট্রি মোড করার জন্য রাইট সাইডে দেখো তোমার এখানে একটা অপশন দেখতে পাচ্ছ চেঞ্জ মোড, দেখো চেঞ্জ মোড, এই যে চেঞ্জ মোড, চেঞ্জ মোডে কি দেওয়া রয়েছে? এইচ, তলায় ডাবল আন্ডারলাইন বা ডাবল স্ট্রোক রয়েছে। তাহলে আমি আগের দিনই বলেছিলাম যখন কোনো লেটারের নিচে আমি ডাবল আন্ডারলাইন দেখবো সেটার কম্বিনেশনটা কি দিয়ে হয়? কন্ট্রোল দিয়ে হয়। তাহলে চেঞ্জ মোড করার জন্য এখান থেকে কি করতে হবে? কন্ট্রোল এইচ, আমি কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল এইচ। যেই করলাম দেখো আমাকে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ডাবল এন্ট্রি মোড আর একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। আমি কিসে করব? সিঙ্গেল এন্ট্রিতে। আমি এখান থেকে সিলেক্ট করলাম সিঙ্গেল এন্ট্রি, আমি এখান থেকে সিলেক্ট করলাম সিঙ্গেল এন্ট্রি। আর এই চেঞ্জেসটা তুমি কিসে কিসে করতে পারবে? পেমেন্ট ভাউচারে, রিসিভ ভাউচারে, কন্ট্রা ভাউচারে। পেমেন্ট, রিসিভ, কন্ট্রা এই তিনটে ভাউচার মোডে তুমি কিন্তু সিঙ্গেল এন্ট্রি এবং ডাবল এন্ট্রি দুটো মোডকেই তুমি অ্যাভেলেবেল তোমার কাছে আছে, তুমি দুটো মোডেই এন্ট্রি পাস করতে পারবে। এইবার এই অপশনটা আমি দেখো ফার্স্ট আমি যখন এন্ট্রি পাস করছি আমার এখানে ডেট কি দেওয়া রয়েছে দেখো, 1 এপ্রিল, 1 এপ্রিল দেওয়া রয়েছে। আমি চাইছি এই এন্ট্রিটা 2 তারিখে হয়েছে। আমি জানি ট্যালি এডুকেশন ভার্সন আমি করছি, এখানে আমি তিনটে ডেট ইউজ করতে পারবো, 1 তারিখ, 2 তারিখ আর 31 তারিখ। তাহলে আমি বলছি এপ্রিল মাসে 2 তারিখে এন্ট্রিটা হয়েছে, আমি এখান থেকে ডেটটা চেঞ্জ করছি। ডেটটা চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে আমি প্রেস করছি F2, F2 দিয়ে এখান থেকে তুমি যে ডেটটা তোমার কাছে কারেন্ট ডেট আছে তোমার স্ক্রিনে, তুমি যখনই F2 করবে তখনই ও কি করবে? ঠিক তার নেক্সট ডেটটা তোমাকে শো করবে। আমার 1 এপ্রিল দেখো এখানে হালকা করে, দেখো স্ক্রিনের পিছনে হালকা করে দেখতে পাচ্ছি এখানে 1 এপ্রিল শো করছে। ঠিক এখান থেকে যখনই আমি F2 করলাম এখানে দেখো 2-4টা আমাকে শো করছে। এই 2-4টা যখন আমাকে শো করছে এই 2-4 জায়গায় গিয়ে জাস্ট আমি এন্টার প্রেস করলাম, ঠিক আছে? এবার আমার এন্ট্রিটা কি হবে? আমি বলছি টেলিফোন বিল পেমেন্ট করব, টেলিফোন বিল। টেলিফোন বিল পেমেন্ট করার জন্য আমার জার্নাল কি হবে? টেলিফোন চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাক্সিস ব্যাংক, টেলিফোন চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাক্সিস ব্যাংক। তাহলে ক্রেডিট সাইডে কে রয়েছে? অ্যাক্সিস ব্যাংক। আমার এই ফার্স্ট যে ওপরের জায়গাটা যেখানে অ্যাকাউন্ট বলে লেখা রয়েছে সেখানে আমাকে ব্যাংকটাকে লিখে দিতে হবে, যেখানে আমার ক্রেডিট সাইডের যে ব্যাংকটা হওয়ার কথা। আমার জার্নালটা কি হবে? আমি বলছি আমার জার্নালটা হবে
ফার্স্টে ডেট চেঞ্জটা লিখে দিই, ডেট চেঞ্জ F2, আমি বলছি জার্নালটা হবে পেড টেলিফোন বিল টু চেক অফ অ্যাক্সিস ব্যাংক অফ রুপিস 2,500 টাকা অন 2nd এপ্রিল। এইটা আমার প্রশ্ন। পেড টেলিফোন বিল থ্রু চেক অফ অ্যাক্সিস ব্যাংক অফ রুপিস 2,500 অন 2nd এপ্রিল, এটা আমার প্রশ্ন। এটা যদি আমি করি তাহলে আমার এন্ট্রিটা কি হবে? এন্ট্রিটা হবে টেলিফোন চার্জেস অ্যাকাউন্ট ডেবিট 2,500 টু অ্যাক্সিস ব্যাংক অ্যাকাউন্ট। এই তোমার এন্ট্রিটা হবে টেলিফোন চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাক্সিস ব্যাংক। এবার আমি বলছি ক্রেডিট সাইডে কে রয়েছে? অ্যাক্সিস ব্যাংক। এই ক্রেডিট সাইডে অ্যাক্সিস ব্যাংকটা রয়েছে, এটাকেই আমাকে ফার্স্টে এই অ্যাকাউন্টের জায়গায় করতে হবে। দেখো এখানে আমাকে অ্যাক্সিস ব্যাংকটা অলরেডি লিস্ট অফ লেজারে শো করছে, আমি এখান থেকে সিলেক্ট করে এন্টার করলাম। কারেন্ট ব্যালেন্স কত দেখাচ্ছে অ্যাক্সিস ব্যাংকে? 95,000, কারণ এর আগে আমি একটা ইলেকট্রিসিটি বিল 5,000 টাকার পেমেন্ট করেছিলাম। আমার ফার্স্টে ব্যালেন্স ছিল 1,00,000 টাকা। এরপর আমি অ্যাক্সিস ব্যাংকের থ্রু একটা পেমেন্ট করেছি, সেটা 5,000। এবার আমি কি পেমেন্ট করব? টেলিফোন বিল। আমি টি প্রেস করছি, দেখো টেলিফোন বিল বলে আমাকে কিছু লিস্ট অফ লেজারে আছে? নেই। আমি টেলিফোন চার্জেসটা আমাকে বানাতে হবে। তাহলে আমি কি করব? এখান থেকে চলে যাব, গিয়ে আমি এখানে ক্রিয়েট অপশনটা গিয়ে এন্টার করব বা অল্ট সি করব। আমি এখানে করে দিচ্ছি টেলিফোন চার্জেস। টেলিফোন চার্জেস কি হবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস। টেলিফোন চার্জেস হবে আমার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। কত টাকা পেমেন্ট করব? 2,500। খুব ভালো করে খেয়াল করবে, আমার অ্যাক্সিস ব্যাংকে এই মুহূর্তে 95,000 দেখাচ্ছে। টেলিফোন চার্জেস আমি এখানে 2,500 টাকা তোমার পুট করেছি। জাস্ট আমি যখনই এন্টার প্রেস করছি, দেখো এন্টার প্রেস করার সাথে সাথে কি করলো? 92,500 হয়ে গেল। 92,500 কেন দেখাচ্ছে? যেহেতু আমাকে এই 2,500 টাকাটা আমি এন্টার করেছি, সাথে সাথেও কিন্তু এখান থেকে ব্যাংকের থেকে 2,500 টাকা মাইনাস করে নিয়েছে। এবার এখানে ডিটেলসটা দিতে হবে। আমি এটা বসিয়ে দিলাম, ফেভারিং নেম টেলিফোন চার্জেসই রাখছি, বিং টেলিফোন বিল পেড থ্রু চেক অফ অ্যাক্সিস ব্যাংক। এন্ট্রিটা কমপ্লিট। এবার বলো তোমরা, সিঙ্গেল এন্ট্রি আর ডাবল এন্ট্রি মোডে যে দুটো জার্নাল আমি মানে ভাউচার এন্ট্রি পাস করলাম, পেমেন্ট ভাউচার পাস করলাম, দুটোই কি ক্লিয়ার না কোনো অসুবিধা আছে? সবার কাছে ক্লিয়ার তো এটা? হ্যাঁ স্যার, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, এবার তুমি আস্তে আস্তে যত করবে, করতে করতে তোমার কাছে জিনিসটা আরো মানে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তখন তোমার কোনো অসুবিধা হবে না। তাহলে পেমেন্ট ভাউচারের দুটো মোডই কিন্তু আমি দেখতে পেলাম। এবার যেটা আমার করব, আমি একটা রিসিভ এন্ট্রি করব, মানে আমি টাকা পেয়েছি সেই একটা এন্ট্রি করব। আমি সাপোজ বলছি আমি টাকা, ব্যবসায় টাকা আমি ইনভেস্ট করেছি অ্যাজ ক্যাপিটাল।
আমি ব্যবসায় টাকা ইনভেস্ট করেছি অ্যাজ ক্যাপিটাল থ্রু চেক অফ আইসিআইসিআই ব্যাংক, থ্রু চেক অফ আইসিআইসি ব্যাংক। আইসিআইসি ব্যাংকের চেকের মাধ্যমে আমি একটা টাকা রিসিভ করেছি, অ্যাজ এ ক্যাপিটাল রিসিভ করেছি। তাহলে আমার জার্নাল কি হবে? আমার জার্নাল এন্ট্রি কি হবে বলো দেখি? Bank account debit to capital account. ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল বা ফার্দার ক্যাপিটাল এটাও বলতে পারি, ঠিক আছে? কারণ অলরেডি দেখো আমি বিজনেস যখন স্টার্ট করে দিয়েছি তখন আমার কি হয়েছে, আমার ফার্স্টে কিন্তু ক্যাপিটাল ইনভেস্ট হয়ে গেছে, কারণ আমি এন্ট্রি পাস করছি অলরেডি, আমি লেজার ক্রিয়েশন করে নিয়েছি, তার মানে আমি ক্যাপিটাল প্রথমেই আমার কাছে ছিল, তবে আমি ব্যবসা শুরু করে দিয়েছি। এখন ব্যবসার আমি মাঝামাঝি সিচুয়েশনে রয়েছি, আমি আবার ক্যাপিটাল ইনভেস্ট করছি, তাহলে কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ফার্দার ক্যাপিটাল আমি করতে পারি, বা আমি এটাও করতে পারি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভও করতে পারি, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভও করতে পারি, কিন্তু আমি ক্যাপিটাল ক্যাপিটাল অ্যাকাউন্ট ফার্দার ক্যাপিটাল বলো বা ক্যাপিটাল রিজার্ভ বলো, যাই বলো না কেন, তিনটের মোটামুটি কনসেপ্ট কিন্তু একই। আলটিমেটলি ও ইনভেস্টই হচ্ছে ব্যাংকের থ্রু। এনজিটা কোথায় পেমেন্ট করব? এখানে আমি রিসিভ করছি টাকাটা, আমার কাছে আমি রিসিভ করেছি, আমি রিসিভ এন্ট্রিটা কোথা থেকে করব? ভাউচার্সে গিয়ে আমি রিসিভ এন্ট্রি করার জন্য আমাকে প্রেস করতে হবে, কিবোর্ডের থ্রুই করব যা কিছু, কিবোর্ডের থ্রু আমাকে পেমেন্ট রিসিভ করতে হবে। রিসিভটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে F6, কিবোর্ড থেকে আমাকে করতে হবে F6। F6টা যখন আমি করব তখনই কিন্তু রিসিভ ভাউচার মোডে আমি চলে আসব। রিসিভ ভাউচার হচ্ছে F6। আমি এই ডেটেই করছি, 2 এপ্রিলে করছি, ঠিক আছে? আমি সিঙ্গেল এন্ট্রি মোড থেকে আমি চলে যাচ্ছি ডাবল এন্ট্রি মোডে, আমি কন্ট্রোল H করছি, এখান থেকে ডাবল এন্ট্রি মোড করছি। যখন আমি সিঙ্গেল এন্ট্রি মোড থেকে ডাবল এন্ট্রি মোডে যাব, দেখো আমাকে এখানে ক্রেডিট সাইড দুবার, ডেবিট সাইড একবার, এগুলো এরকম দেখাবে, ঠিক আছে? একটু 19-20 হয়, তখন আমি কি করব? জাস্ট একবার এসকেপ করে এখান থেকে এই স্ক্রিনটা থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? বেরিয়ে গেলাম, আবার আমি এন্টার প্রেস করলাম, যে এন্টার প্রেস করব স্ক্রিন থেকে জিওটি তে গেলাম, বেরিয়ে গিয়ে জিওটি তে গেলাম, জিওটি থেকে আবার ভাউচার্সে যখনই ঢুকবো তখন ওটা ঠিক হয়ে যাবে। রিসিভ যখন আমি করছি, ফার্স্ট আমাকে এন্ট্রিটা করতে হবে। এন্ট্রিটা কি আছে? আমি বলছি আমি ইনভেস্ট করছি, ক্যাপিটাল ইনভেস্টেড ইনটু বিজনেস টু চেক অফ আইসিআইসিআই ব্যাংক of rupees 5 lakhs। আমার জার্নাল কি হবে? টাকা আসছে কোথায়? ব্যাংকে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, আমি কি করতে পারি? ক্যাপিটাল করতে পারি, আমি ফার্দার ক্যাপিটাল করতে পারি, অথবা আমি ক্যাপিটাল রিজার্ভ এটাও লিখতে পারি। এই তিনটেই লেখা যায়। আমার এন্ট্রিটা এটা হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্টও করতে পারি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ফার্দার ক্যাপিটালও করতে পারি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভও করতে পারি। এই তিনটে আমি করতে পারি। একটুখানি হোল্ড করো।
তো আমার জার্নালটা কি হলো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল আমার জার্নাল। এবার এই জার্নালটাকে আমি রিসিভ এন্ট্রিতে রিসিভ করব। দেখো এখানে রিসিভ এন্ট্রি মোডে কিন্তু ক্রেডিট সাইডটা ফার্স্টে আসে। রিসিভ এন্ট্রি মোডে কিন্তু আমার ক্রেডিট সাইডটা কিন্তু ফার্স্টে আসে। এই ক্রেডিট সাইডটা ফার্স্টে আসার জন্য আমায় কি করতে হবে, ক্রেডিট দিকটা আগে করতে হবে। আমার জার্নাল কি হয়েছিল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটটা ক্যাপিটাল, তাহলে ক্রেডিট সাইডে কি আসবে, ক্যাপিটাল আসবে। এখানে ক্যাপিটাল কোনো লেজার নেই, তাহলে আমি ক্যাপিটাল লেজার একটা ক্রিয়েট করে নিচ্ছি। ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার কি হবে, ক্যাপিটাল। কত টাকা, 5 লাখ টাকা ইনভেস্ট করছে। কোথায় যাবে, আমার ব্যাংকে ঢুকবে। আমার ব্যাংক কোথায়, আমি আগের এন্ট্রিটা যখন পেমেন্ট করলাম, দুটো এক্সপেন্সেস এন্ট্রি পেমেন্ট করেছি কার থ্রু, অ্যাক্সিস ব্যাংকের থ্রু। তাহলে আমি ধরে নিচ্ছি আমার বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে অ্যাক্সিস ব্যাংক, তাহলে আমি অ্যাক্সিস ব্যাংকের থ্রু করছি, আমি এখানে অ্যাক্সিস ব্যাংক করে দিলাম। ঠিক আছে, তাহলে পেমেন্টটা কোথায় আসলো, অ্যাক্সিস ব্যাংকের থ্রু পেমেন্টটা আসলো। দেখো অ্যাক্সিস ব্যাংকে ব্যালেন্সটা বেড়ে গেছে, আগে কত ছিল, 92,500 ছিল, এখন কত হলো, 5,92,500, মানে 5 লাখ টাকা আমার ব্যাংকে আবার এসে গেল। তাহলে কি হলো, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাক্সিস ব্যাংক। এখানে একটা ইনস্ট্রুমেন্ট নাম্বার দিতে হবে। ব্যাংক নেম, কোন ব্যাংকের থ্রু আমি টাকাটা রিসিভ করেছি, কোন ব্যাংকের থ্রু, আইসিআইসি ব্যাংক। দেখো আমি প্রশ্ন লিখেছিলাম, প্রশ্নে কি লিখেছিলাম, ক্যাপিটাল ইনভেস্টেড ইনটু বিজনেস থ্রু চেক অফ আইসিআইসিআই ব্যাংক। তাহলে আমি কোন ব্যাংকের থ্রু টাকাটা রিসিভ করেছি, আইসিআইসি ব্যাংক। এখানে আমার ব্যাংক অ্যালোকেশন যে উইন্ডোটা খুলেছে, কার খুলেছে, অ্যাক্সিস ব্যাংকের ডিটেলসটা চাইছে। অ্যাক্সিস ব্যাংকের ডিটেলসটা আমাকে এখানে চাইছে, যে অ্যাক্সিস ব্যাংকের কলামে গিয়ে তুমি পুরো জিনিসটাকে ফিল আপ করো। তার মধ্যে কি চেয়েছে, ইনস্ট্রুমেন্ট নাম্বার মানে হচ্ছে চেক নাম্বার। কোন চেক নাম্বারটা, আইসিআইসি ব্যাংকের যে চেকটা আমি পেয়েছি সেই চেক নাম্বার। ব্যাংক নেম তাহলে কি হবে, আইসিআইসিআই ব্যাংক হবে। এই যখন ব্যাংক নেমে যাবে, ব্যাংক নেমের কলমটায় যাওয়ার পর এখান থেকে কিবোর্ড থেকে একটা স্পেস বার দেবে, কিবোর্ড থেকে একটা স্পেস বার দেবে। দেওয়ার পরে ডান দিকে লিস্ট অফ ব্যাংক তোমার কাছে আসবে এবং দুটো অপশন আসবে, নট অ্যাপ্লিকেবল আর স্পেসিফাই ব্যাংক নেম। আমাকে যেতে হবে স্পেসিফাই ব্যাংক নেম। আমি ডাউন অ্যারোর মাধ্যমে স্পেসিফাই ব্যাংক নেমকে সিলেক্ট করে এন্টার করব। এখানে ব্যাংক নেমটা লেখার জায়গা পাবে, এখানে জাস্ট লিখে দেবে ব্যাংকের নামটা, আইসিআইসিআই লিখে দিলাম, এন্টার। রিসিভ ফ্রম, যার থেকে রিসিভ করেছি, টাকাটা তো কেউ না কেউ আমাকে অ্যাজ এ ক্যাপিটাল দিয়েছে, সেই ব্যক্তির নামটা, ধরো সাপোজ আমি এখানে লিখলাম মিস্টার এ কে দাস, আমি লিখে দিলাম যে এনার থেকে আমি রিসিভ করেছি। এবার আমি ন্যারেশন উইন্ডোতে চলে আসলাম। ক্যাপিটাল ইনভেস্টেড থ্রু চেক অফ আইসিআইসিআই ব্যাংক। ঠিক আছে, তাহলে আমার একটা রিসিভ এন্ট্রি আমি করতে পারলাম, এখান থেকে এন্টার করে জাস্ট অ্যাকসেপ্ট করে দাও, সেভ হয়ে গেল। এইবার ধরো আমি তাহলে কি করলাম, দুটো এক্সপেন্সেস এর এন্ট্রি করলাম, দুটো এক্সপেন্সেস এর এন্ট্রি করলাম আর একটা রিসিভ এন্ট্রি করলাম, মানে দুটো পেমেন্ট এন্ট্রি করলাম আর একটা রিসিভ এন্ট্রি করলাম। এবার আমি বলছি যে সাপোজ আমি 10,000 টাকা উইথড্রন করেছি আমার ব্যাংকে থেকে কিছু বিজনেস এক্সপেন্সেসকে দেওয়ার জন্য। কিছু বিজনেস এক্সপেন্সেস আছে, সেই এক্সপেন্সেসটা করার জন্য, খরচটা করার জন্য আমি 10,000 টাকা তুলেছি ব্যাংকের মাধ্যমে। ফার্স্ট আমি এখানে প্রশ্নটা লিখি, ₹10,000 is withdrawn
from the account of Axis Bank to meet certain business expenses as on আমি করছি 2nd May, as on 2nd May, এটা আমার প্রশ্ন। Rupees 10,000 is withdrawn from the account of Axis Bank to meet certain business expenses as on 2nd May. তাহলে আমার জার্নালটা কি হবে? বলছে 10,000 টাকা আমি ব্যাংকের থেকে তুলেছি এবং কি করার জন্য? আমি টাকাটা তুলেছি কিছু বিজনেসের এক্সপেন্সেস করব, কিছু খরচ আছে সেই জন্য টাকাটা তুলেছি। আমার জার্নাল এন্ট্রি কি হবে? নেহা বাদে বাকিরা একটু চেষ্টা করে বলো তো জার্নালটা কি হবে? নেহা পারবে আমি জানি, নেহা বাদে দেবলীনা আছে, দীপান্বিতা আছে, লিজা আছে, একটু চেষ্টা করে আমাকে বলো তো। দেবলীনা, দীপান্বিতা, লিজা, এই তিনজনের মধ্যে আমাকে চেষ্টা করে বলো জার্নালটা কি হতে পারে। নেহা পারবে আমি জানি, একটু ট্রাই করো। Capital account debit to business Axis Bank account. না, Expenses account. না, হলো না। ঠিক আছে আমি বলছি, দেবলীনা ছাড়া দীপান্বিতা, লিজা। দীপান্বিতা আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো, লিজা, দীপান্বিতা আমার কথা শোনা যাচ্ছে তো? রিপ্লাই করছে না। আচ্ছা যাই হোক, নেহা বলো কি হবে এটা? Sir, business expense debit to bank account. না, ভালো করে দেখো। Sir, office expense. হুম, আরে এক্সপেন্সেসটা তো আমার কাছে এখানে ম্যাটার করছে না। এক্সপেন্সেসটা তো এখানে জাস্ট বলে দিয়েছে যে টু মিট সার্টেন বিজনেস এক্সপেন্সেস, মানে টাকাটা তুলেছে কিছু বিজনেসে খরচের জন্য, কারণটা বলে দিয়েছে তোমাকে কি কারণে টাকাটা তুলেছে। কিন্তু আলটিমেটলি আমার জার্নালটা কি হবে? আমার টাকাটা কোথায় আসছে? টাকাটা যখন আমি ব্যাংক থেকে তুলছি তখন টাকাটা কোথায় আসছে আমার কাছে? Business এ আসছে, বিজনেসের কাছে টাকা কেন আসবে? ধরো আমি একটা ব্যবসা আমার করছি, কাছে আসছে, আমার কাছে। হ্যাঁ, তা আমার কাছে আসা এটা মানে আমার কাছে কন্টেন্টই হবে, মানে এটা কি কন্টেন্টই হবে স্যার, যে ট্যাক্স সেটা অ্যাকাউন্ট ডেবিট টু সেটা ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, আমার কাছে কন্ট্রাটা ম্যাটার করে না। আমার কাছে যেটা যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আমি যদি টাকাটা ব্যাংক হ্যাঁ, থেকে ক্যাশ তুলি তার আমার কাছে কি আসে? ক্যাশ টাকা আসে তো। ক্যাশ ক্যাশ আমি ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ ডেবিট টু টাকা ব্যাংক। আসে, আমি ব্যাংক থেকে টাকা তুললাম, আমার কাছে ক্যাশ টাকা আসলো। এবার এই টাকাটা দিয়ে আমি বিজনেসের কিছু খরচ করছি সেটা তো পরের বিষয়। এখানে বলেছে আমি উইথড্রন করেছি টাকাটা কি কারণে, ব্যাংকের থেকে টাকাটা তুলেছি কি কারণে, না কিছু অফিস সংক্রান্ত খরচ করার জন্য। সেটা ঠিক আছে, কারণটা আমাকে বলে দিয়েছে অফিস সংক্রান্ত খরচের জন্য, সেটা তো কারণ। কিন্তু আমার কাছে যখন আমি টাকাটা ব্যাংক থেকে তুলছি আমার কাছে তো আসছে, তা আমার কাছে কি আসছে? ক্যাশ হ্যাঁ, আসছে। ক্যাশ তো ক্যাশ ক্যাশ। যেটা আমার কাছে আসছে সেটা ডেবিট হবে, আমার কাছে যেটা আসছে সেটা ডেবিট হবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। আচ্ছা দীপান্বিতা, আমি তো দেবলীনার কথা শুনতে পাচ্ছি, দীপান্বিতা আর লিজা এরা কি আমার কথা শুনতে পাচ্ছে না? কারণ এরা তো অনলাইন জয়েন আছে দেখছি। বাবু, নেহা মিউট করো। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে? অ্যাক্সিস ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক অ্যাকাউন্ট। অ্যামাউন্ট এখানে আমাকে বসাতে হবে। এখানে কত হবে? কত টাকা বলেছে? 10,000।
এটা হচ্ছে আমার এন্ট্রিটা। এবার এই এন্ট্রিটাকে আমাকে করতে হবে। এইটাকে বলা হয় যখন আমার ক্যাশ ব্যাংক, খেয়াল রাখবে, যখন আমার ক্যাশ ব্যাংক মানে আমার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, মানে ডেবিট ক্রেডিট দুটোতেই ক্যাশ, ডেবিট ক্রেডিট দুটোতেই ব্যাংক, বা ডেবিটে ব্যাংক ক্রেডিটে ক্যাশ ক্রেডিটে ব্যাংক। যখন আমার শুধুমাত্র ক্যাশ আর ব্যাংকই থাকবে, ডেবিট ক্রেডিট মিলিয়ে আমার যখন শুধুমাত্র ক্যাশ আর ব্যাংকই থাকবে, বা ক্যাশ টু ক্যাশ থাকতে পারে, ব্যাংক টু ব্যাংক থাকতে পারে, এই এন্ট্রি গুলোকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। এই এন্ট্রি গুলোকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। আর এই কন্ট্রা এন্ট্রি শর্টকাট আছে। কন্ট্রা এন্ট্রি শর্টকাট কি? কন্ট্রা এন্ট্রি, F4, F4. হ্যাঁ কন্ট্রা এন্ট্রি, ভেরি গুড। কন্ট্রা এন্ট্রি শর্টকাট হচ্ছে F4। তাহলে এটা হচ্ছে আমার কাছে কন্ট্রা এন্ট্রি। তাহলে আমি অ্যাকাউন্টিং ভাউচারে আছি, রিসিভ মোডে আছি, এখান থেকে আমাকে কোথায় যেতে হবে? কন্ট্রা ভাউচারে। কন্ট্রা ভাউচারে যাওয়ার জন্য আমি কি করব? তাহলে কিবোর্ড থেকে প্রেস করব F4। যেই আমি কিবোর্ড থেকে F4 প্রেস করলাম, আমি অটোমেটিক্যালি কন্ট্রা ভাউচার মোডে চলে গেলাম। এবার যে কোনো ভাউচার এন্ট্রি যখন করব, আমার ফার্স্ট কাজ হচ্ছে ডেটটাকে দেখা, যে কোন ডেটে এন্ট্রিটা আমি পাস করব, কোন ডেটে আমি এন্ট্রিটা পাস করব সেটা আমার দেখার বিষয়। এইটার জন্য আমাকে ফার্স্ট কি করতে হবে? আমাকে পড়তে হবে কোথায় আছে, সেকেন্ড মেতে ডেটটা আছে। সেকেন্ড মেতে যখন আছে তখন আমি কিবোর্ড থেকে প্রেস করব F4 করলাম, F2 করলাম, কিবোর্ড থেকে F2 প্রেস করার পর আমি সেকেন্ড মে 2/5 করে দিলাম। জাস্ট ডেট আর মান্থটা করে দিলে অটোমেটিক ওই ইয়ারটাও নিয়ে নেবে। এবার আমার ক্রেডিট সাইডে কি আসবে? ক্রেডিট সাইডে কি আসবে? আমার ব্যাংক আসবে। কেন? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ক্যাশটা আমার ডেবিটে আসবে। তাহলে অ্যাক্সিস ব্যাংকে আমি ক্রেডিটে করলাম। এবার আমি অ্যামাউন্টটা কোথায় বসাবো? অ্যামাউন্টটা এখানে ক্রেডিট সাইডে বসাবো। অ্যামাউন্টটা কত টাকা ছিল? 10,000 টাকা। এইবার ইনস্ট্রুমেন্ট নাম্বার, মানে আমি যখন টাকাটা তুলেছি তখন একটা তো নিশ্চয়ই চেক নাম্বার ছিল, আমি এখানে একটা চেক নাম্বার বসিয়ে দিলাম। চেক নাম্বার বসিয়ে দিলাম। ফেভারিং নেম, মানে কিছু নয়, এখানে জাস্ট তুমি সেলফ লিখে দিতে পারবে। এখানে তুমি সেলফ লিখে দিতে পারবে। এক সেকেন্ড একটু হোল্ড করো। তাহলে আমার ক্রেডিটে কে আসছে? অ্যাক্সিস ব্যাংক আসলো, কারণ টাকাটা আমার চলে যাচ্ছে কোথা থেকে? ব্যাংক থেকে। তাহলে যেখান থেকে টাকা চলে যাচ্ছে সেটা আমার ক্রেডিট সাইড। আর কোথায় আসছে? আমার ডেবিট দিকে আসছে। ডেবিট দিকে কি আছে? আমার ক্যাশ আসছে ডেবিটে। ডেবিটে ক্যাশ করলাম 10,000। ন্যারেশন লিখে দিই। ন্যারেশনটা কি হবে? ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক টু মিট certain business expenses. Cash withdrawn from bank to meet certain business expenses. তাহলে এন্ট্রিটা আমার হয়ে গেল। তাহলে আজকে কি কি দেখলাম দেখো। ফার্স্ট আমরা করলাম পেমেন্ট ভাউচার, করলাম রিসিভ ভাউচার, করলাম কন্ট্রা ভাউচার করলাম। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জার্নাল ভাউচার। জার্নাল ভাউচার, জার্নাল ভাউচারটা কি? জার্নাল ভাউচারে যেটা আমাকে মাথায় রাখতে হবে, জার্নাল ভাউচার বেসিক্যালি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার জন্য ব্যবহার করা হয়। জার্নাল ভাউচারকে বেসিক্যালি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? এই জার্নাল ভাউচারে কোন রকম ক্যাশ বা ব্যাংকের লেজার থাকে না। জার্নাল ভাউচার মোডে কোন রকম ক্যাশ বা ব্যাংকের লেজার থাকে না। আমি এখানে একটুখানি লিখেও দিচ্ছি। জার্নাল ভাউচার, জার্নাল ভাউচার, this voucher is basically
for adjustment entry. Adjustment entries. This mode does not accept any cash bank ledger. তাহলে জার্নাল ভাউচার কি? This voucher is basically for adjustment entries. This mode does not accept any cash bank ledger. শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার জন্য জার্নাল ভাউচারকে ইউজ করা হয় এবং এই ভাউচার মোডে কোনো রকম ক্যাশ বা ব্যাংকের লেজার থাকে না। এটা আমাকে মাথায় রাখতে হবে। এবার একটা এক্সাম্পল আমি নিচ্ছি। এখানে একটা এক্সাম্পল জার্নাল ভাউচারে করার জন্য আমি একটা এক্সাম্পল এখান থেকে নিচ্ছি। সাপোজ আমি বলছি you have made a payment of salary of rupees 10,000 by cash for the month of April on 2nd May, out of which on 2nd May, out of which rupees 4,000 is paid for wages. এটা ধরো আমি লিখলাম। আমি কি বলছি? ইউ হ্যাভ মেড এ পেমেন্ট অফ স্যালারি অফ রুপিস 10,000 বাই ক্যাশ। তুমি স্যালারি পেমেন্ট করেছো 10,000 টাকা দিয়ে। তাহলে ফার্স্ট কি হবে? স্যালারি পেমেন্ট হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, ফার্স্ট আমার কোথায় আসবে? ফার্স্ট আমাকে করতে হবে পেমেন্ট মোড। ফার্স্ট করতে হবে পেমেন্ট মোড ফার্স্ট হবে। পেমেন্ট মোডে কি আসবে? স্যালারি অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট ডেবিট কত? 10,000 টু ক্যাশ অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা ফার্স্ট এন্ট্রিটা আমার হবে, 1 নম্বর এন্ট্রি। কেন ফার্স্ট এন্ট্রিটা কি বলেছি? ইউ হ্যাভ মেড এ পেমেন্ট অফ স্যালারি অফ রুপিস 10,000 বাই ক্যাশ ফর দ্য মান্থ অফ এপ্রিল, এটা ফার্স্ট এন্ট্রি। সেকেন্ডটা কি বলছে? অন 2nd May আউট অফ হুইচ রুপিস 4,000 ইজ পেড ফর ওয়েজেস। বলছে তুমি যে স্যালারিটা পেমেন্ট করেছো 10,000 টাকা দিয়ে, তাহলে সেই 10,000 টাকার মধ্যে তুমি আবার কত টাকা ওয়েজেস পেমেন্ট করতে বলছে? 4,000 টাকা পেমেন্ট করতে বলছে। আউট অফ হুইচ, যার মধ্যে থেকে 4,000 টাকা ওয়েজেস পেমেন্ট করতে বলছে। তাহলে যখন আমি স্যালারিটা পেমেন্ট করে দিলাম, তার মধ্যে থেকে 4,000 টাকা পেমেন্ট করতে বলছে, তাহলে নেক্সট এন্ট্রিটা কোথায় আসবে? আমার জার্নাল কি হওয়া উচিত? আমার জার্নাল হওয়া উচিত ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি। স্যালারি থেকে কমে যাবে, স্যালারিটা পেমেন্ট করেছি 10,000, তার মধ্যে থেকে ওয়েজেস যাচ্ছে 4,000। তাহলে আমার নেক্সট পেমেন্ট মোডের পরে আমার কি আসবে? জার্নাল মোড। জার্নাল মোড, জার্নাল মোডে এন্ট্রিটা আমাকে করতে হবে। নেক্সট এন্ট্রি হবে জার্নাল মোড, কি হবে? ওয়েজেস, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট 4,000 টাকা টু স্যালারি অ্যাকাউন্ট।
টু স্যালারি অ্যাকাউন্ট, টু স্যালারি অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার নেক্সট এন্ট্রি হবে। তাহলে এই দুটো এন্ট্রিকেই আমাকে কিন্তু পাস করতে হবে ট্যালিতে, যদি এইরকম ধরনের কোনো কিছু সিচুয়েশন হয়। তাহলে ফার্স্ট আমি কোথায় করব, পেমেন্টে যাব। ফার্স্ট আমি যাব পেমেন্টে, F5 এ গেলাম, আমি এপ্রিল মাসে পেমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমি এপ্রিল মাসে F2 করলাম, ডেটটা করে দিচ্ছি 2/4, 2/4 পেমেন্ট করছি। কি পেমেন্ট করছি? স্যালারি পেমেন্ট করছি। স্যালারি আমার এখানে কোনো নেই, আউটস্ট্যান্ডিং স্যালারি আছে, তাহলে আমি এটা ক্রিয়েট করে নিই। স্যালারি বানাচ্ছি, একটা লেজার বানিয়ে নিই, স্যালারি ইনডাইরেক্ট এক্সপেন্সেস। কেন পেমেন্ট করছি, রিসিভ করছি না, তাহলে আমার এক্সপেন্সেস স্যালারি কত টাকা? 10,000। কিসের থ্রু করেছি? ক্যাশ, ক্যাশের থ্রু। দেখো এইখানেও সেম জিনিস হলো, যখনই আমি ক্যাশটাকে এখানে অ্যাকসেপ্ট করাতে গেলাম, ওখানে কারেন্ট ব্যালেন্স দেখো 0 দেখাচ্ছে, তার মানে কি ক্যাশের কোনো ভ্যালু নেই, ক্যাশ হাতে নেই কিছু। তাহলে পেমেন্ট কি করে হবে? আমাকে আবার ক্যাশ লেজারটাকে সিলেক্ট করে কন্ট্রোল এন্টার করতে হবে, দিয়ে এখানে ক্যাশের ভ্যালুটা বসিয়ে দিতে হবে। ধরো আমি ক্যাশে বললাম 50,000 আছে, 50,000 করে দিলাম, 10,000 টাকা, ঠিক আছে। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা আমার এন্ট্রিটা হলো। যেই এন্ট্রিটা হলো, এই যে ন্যারেশনটা আমি আর লিখছি না, জাস্ট সেভ করে দিলাম। এর পরের এন্ট্রিটা কি হবে? আমি এর মধ্যে থেকে, স্যালারির মধ্যে থেকে কি করব? আমি ওয়েজেস কে পেমেন্ট করব। তাহলে ওয়েজেস যখন পেমেন্ট করব স্যালারির মধ্যে থেকে, জার্নাল কি হবে? ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি। ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি যখন আমি করব, তখন আমাকে কোথায় যেতে হবে? জার্নাল ভাউচারে। জার্নাল ভাউচারটা কত? F7। জার্নাল ভাউচারটা হচ্ছে আমার F7। রেফারেন্স নাম্বার এখানে কিছু দেওয়ার নেই। কোথায়, কবে বলেছিল? এখানে বলেছিল আউট অফ হুইচ ₹4,000 ফর 2nd মে। 2nd মে তে এন্ট্রিটা করতে বলেছিল, ঠিক আছে। F2 করলাম, 2nd মে, 2/5। ডেবিটে কে আসবে? ওয়েজেস। কেন ওয়েজেস কে পেমেন্ট করতে বলছে? স্যালারি থেকে কমে যাবে, অল্ট সি করছি, ওয়েজেস। ওয়েজেস যদি শুধু করি তাহলে করব ডাইরেক্ট এক্সপেন্সেস, স্যালারি এন্ড ওয়েজেস থাকলে সেটা হবে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, আর তোমার যদি শুধু স্যালারি থাকে সেটা হবে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। কারণ কারখানা সংক্রান্ত বা ডাইরেক্ট, মানে কারখানা সংক্রান্ত যদি কোনো খরচ বা ইনকাম হয়, তাহলে সেটাকে ডাইরেক্ট এক্সপেন্সেস বা ডাইরেক্ট ইনকাম বলা হয়। তাহলে এখানে ওয়েজেসটা আমার কারখানায় শ্রমিকদেরকে ওয়েজেস দেওয়া হয়, আর স্যালারি কাদের দেওয়া হয়? স্টাফেদেরকে। তাহলে ওয়েজেস যেহেতু আমার কারখানা সংক্রান্ত খরচ, তাহলে আমি কলকারখানা সংক্রান্ত খরচের জন্য এটাকে আমি ডাইরেক্ট এক্সপেন্সেস বলছি। ডাইরেক্ট এক্সপেন্সেস কত টাকা পেমেন্ট করব? 4,000 টাকা। কোথা থেকে করব? স্যালারি থেকে করব। দেখো অটোমেটিক্যালি স্যালারি 6,000 টাকা কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে, কারণ 10,000 টাকা থেকে 4,000 টাকা কমে গেছে। 10,000 থেকে 4,000 টাকা কমে গেছে, সেই জন্য দেখাচ্ছে। এখানে ন্যারেশন একটা লিখে দিই, অ্যামাউন্ট ট্রান্সফার্ড ফ্রম স্যালারি অ্যাকাউন্ট টু ওয়েজেস অ্যাকাউন্ট। অ্যামাউন্ট ট্রান্সফার্ড ফ্রম স্যালারি অ্যাকাউন্ট টু ওয়েজেস অ্যাকাউন্ট, এটা হয়ে গেল আমার। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা পেমেন্ট এন্ট্রি করা শিখলাম, আমরা রিসিভ এন্ট্রি করা শিখলাম, কন্ট্রা এন্ট্রি করা শিখলাম, আর আমরা কি শিখলাম? আমরা জার্নাল ভাউচারে এন্ট্রি করাও শিখলাম। তাহলে এই 4 ধরনের
এন্ট্রি, ভাউচার এন্ট্রি আমরা আজকে কিন্তু পাস করতে শিখলাম। এই 4 ধরনের ভাউচার এন্ট্রি পাস করার পর যেটা আমরা পরবর্তী সময় এখন যেটা করব সেটা হচ্ছে এর রিপোর্টটা আমি দেখব। এই রিপোর্টটা আমি দেখতে চাইছি। এই রিপোর্টটা আমি কি করে দেখতে পারবো? এই রিপোর্টটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জার্নাল ভাউচারের যে কোনো রিপোর্টকে দেখার জন্য যেখানে যেতে হয় সেটা হচ্ছে ডে বুক রিপোর্ট। আমি কোথায় যাব? ডে বুক রিপোর্ট। ডে বুক রিপোর্ট। ডে বুক রিপোর্টটা কোথা থেকে যেতে হবে? গেটওয়ে অফ ট্যালি, গেটওয়ে অফ ট্যালি, ওখান থেকে যেতে হবে ডিসপ্লে, ডিসপ্লে মোর রিপোর্টস, গেটওয়ে অফ ট্যালি, ডিসপ্লে মোর রিপোর্টস, তারপর হচ্ছে ডে বুক। গেটওয়ে অফ ট্যালি, ডিসপ্লে মোর রিপোর্টস, ওখান থেকে হচ্ছে ডে বুক। ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে, সেখানে গিয়ে দেখতে হবে। আমি এখন কোথায় আছি? জার্নাল ভাউচার স্ক্রিনে। এসকেপ করব, করে আমি জিওটি স্ক্রিনে চলে যাব। এটা আমার জিওটি স্ক্রিন। এখান থেকে কোথায় যাব? আমাকে যেতে হবে এখানে ডিসপ্লে মোর রিপোর্টস, এন্টার। এখান থেকে যেতে হবে ডে বুক, এন্টার। দেখো এখানে আমি যতগুলো এন্ট্রি করেছিলাম সেই ততগুলো এন্ট্রি কি দেখাচ্ছে? এখানে দেখো পার্টিকুলার দুটো এন্ট্রি আমাকে দেখাচ্ছে। একটা হচ্ছে কন্ট্রা এন্ট্রিটা দেখাচ্ছে সেকেন্ড মে ডেটে, আর আমার ওয়েজেস এর যেটা জার্নাল ভাউচারে আমি করেছি, স্যালারি থ্রু পেমেন্ট হয়েছে, সেই ওয়েজেস এন্ট্রিটা দেখাচ্ছে। বাকি এন্ট্রি গুলো আমাকে কেন দেখাচ্ছে না বলো তো? কেন দেখাচ্ছে না? কারোর কোনো আইডিয়া? सर सर डेट चेंज करना होगा। হ্যাঁ, কারণ কি? এখানে ডেবুকে দেখো শুধুমাত্র, আমি যদি রিপোর্টটা খুব ভালো করে দেখি, একদম উপরের রাইট সাইডে দেখো দেখাচ্ছে কি ফর সেকেন্ড মে 2024। শুধুমাত্র সেকেন্ড মেতে যে এন্ট্রি গুলো পাস হয়েছিল শুধুমাত্র সেটা দেখাচ্ছে। এবার এখানে আমাকে ডেটটাকে চেঞ্জ করতে হবে। ডেটটাকে চেঞ্জ করার জন্য আমাকে ডেটের রেঞ্জকে চেঞ্জ করতে হবে। একটা যখন আমি ভাউচার এন্ট্রিতে গিয়ে পার্টিকুলার কোনো এন্ট্রি পাস করছিলাম সেটার জন্য আমি F2 করে ডেট চেঞ্জ করছিলাম, কিন্তু একটা ডেটের রেঞ্জকে চেঞ্জ করার জন্য করতে হবে অল্ট F2। ডেটের রেঞ্জকে চেঞ্জ করার জন্য করতে হবে অল্ট F2। এবার ফ্রমটাকে কি করব? আমি জাস্ট এখান থেকে স্পেস বার দেবো, দিয়ে ডেটটাকে মুছে ফেলবো। স্পেস বার দিলাম, মুছে ফেললাম, এন্টার। আবার আমি একবার স্পেস বার দেবো, এই ডেটটাকেও মুছে ফেললাম। তাহলে চেঞ্জ পিরিয়ডে কি করছি? ফ্রম আর টু, মানে দুটো ডেটই আমি মুছে ফেললাম। এবার এন্টার। দেখো এন্টার করার সাথে সাথে কি হলো? আমি এতক্ষণ পর্যন্ত যা যা এন্ট্রি গুলো পাস করেছি সেই এন্ট্রি গুলো প্রত্যেকটা আমাকে এখানে দেখাচ্ছে। কি কি দেখাচ্ছে? কোন ডেটে এন্ট্রি পাস হয়েছে, পার্টিকুলারসে দেখাচ্ছে কি নামে পাস হয়েছে এন্ট্রিটা, ভাউচার টাইপে দেখাচ্ছে সেটা পেমেন্ট ভাউচার, রিসিভ ভাউচার, না কন্ট্রা ভাউচার, না জার্নাল ভাউচার, কি ধরনের ভাউচার সেটা দেখাচ্ছে। ভাউচার নাম্বার গুলো দেখাচ্ছে। পেমেন্ট ভাউচার যদি 3টে হয়ে থাকে তাহলে 1 2 3 দেখাচ্ছে। রিসিপ্টে একটাই মাত্র হয়েছে তাই 1, কন্ট্রা একটা মাত্র হয়েছে তাই 1, জার্নালে একটা মাত্র এন্ট্রি হয়েছে তাই 1। ডেবিটে কত টাকা আছে, ক্রেডিটে কত টাকা আছে, ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স দুটোই দেখাচ্ছে। তাহলে ফার্স্ট আমাকে দেখতে হবে চেঞ্জ পিরিয়ড। চেঞ্জ পিরিয়ড করার জন্য আমি কি করলাম? চেঞ্জ পিরিয়ড, চেঞ্জ পিরিয়ড করার জন্য যেটা আমি করলাম, অল্ট F2। শুধুমাত্র F2 কখন? যদি পার্টিকুলার কোনো ডেটকে আমাকে গিয়ে ওখানে ডেট পুট করতে হয়। আর যদি আমি একটা পিরিয়ডকে চেঞ্জ করতে চাই তখন অল্ট F2। ঠিক আছে, এক্ষেত্রে আর একটা জিনিসও মাথায় রাখতে পারি। ধরো আমি এখানে অল্ট F2 করলাম,
করার পরে আমি বলে দিচ্ছি আমার এপ্রিল মাসের এন্ট্রি গুলো শুধু দেখতে চাইছি আমি, এপ্রিল মাসের। ঠিক আছে, এবার এপ্রিল মাসের এন্ট্রিটা কবে হবে? 1 এপ্রিল 1/4 করে দিলাম, ফ্রম 1/4। 2 তে আমি করে দিচ্ছি, যেহেতু আমার এপ্রিল মাস কবে শেষ? 30 তারিখে শেষ। ঠিক আছে, 30 তারিখে এপ্রিলে শেষ। আমি ডেট কি কি পুট করতে পারবো? 1 তারিখ, 2 তারিখ আর 31 তারিখ। তাহলে এপ্রিল যদি 31-এ হতো তাহলে আমি 31/4 করতাম, যেহেতু 30 এপ্রিলের শেষ আমি সেই জন্য ডেটটাকে করে দিচ্ছি 1/5। আমি করতে পারবো না। এটা যদি আমার পারচেজ ভার্সন হতো তাহলে আমি করতে পারতাম, এডুকেশন ভার্সনে আমি ডেটটা নিতে পারবো না, 30 তারিখ ডেট নিতে পারবো না। তাহলে পরের দিনটা নিলাম, 1 মে কে করে দিলাম, এপ্রিলের পর 1 মে। এন্টার দাও, শুধুমাত্র এপ্রিল মাসের যে এন্ট্রি গুলো আছে দেখো সেগুলো দেখাচ্ছে। যদি মে মাসের 1 তারিখে কোনো এন্ট্রি থাকতো তাহলে সেটাও দেখাতো। তাহলে আমি পার্টিকুলার কোনো ডেটের চেঞ্জ পিরিয়ড করা মানে হচ্ছে আমি কোন ডেট থেকে কোন ডেট অবধি দেখতে চাইছি সেটাও মেনশন করতে পারি। আর অথবা আমি যা যা এন্ট্রি এখনো পর্যন্ত করেছি প্রত্যেকটা ভাউচার এন্ট্রি আমি দেখতে চাইছি, তাহলে আমি কি করব? স্পেস বার দিয়ে ফ্রম আর টু জায়গা ডেটটাকে পুরোটাই চেঞ্জ করে দেবো, ফ্রম আর টু জায়গা দুটোকেই চেঞ্জ করে দেবো। তাহলে কি হবে? সুবিধাটা কি হবে? আমার সমস্ত ডেট গুলো, সেই প্রত্যেকটা এন্ট্রি, সেটা প্রত্যেকটা যতগুলা আপ টু ডেট এন্ট্রি আছে প্রত্যেকটাই কিন্তু আমাকে এখানে শো করবে। এই হয়ে গেল আমার ডে বুকের কনসেপ্ট, ডে বুক কনসেপ্ট। এবার কিছু কিছু এন্ট্রি থাকে যে এন্ট্রি গুলো প্রত্যেক মাসে হয়, কিছু কিছু এন্ট্রি থাকে যে এন্ট্রি গুলো আমার প্রত্যেক মাসে হয়। সেই এন্ট্রি গুলো সাপোজ কি এন্ট্রি হতে পারে? সেই এন্ট্রি গুলোর মধ্যে যে এন্ট্রিটা হতে পারে, যে লিজা লেফট করে গেল, লিজা লেফট করে গেছে। আচ্ছা, সেই এন্ট্রি গুলোর মধ্যে যে এন্ট্রিটা হতে পারে সেটা হচ্ছে কিছু কিছু এন্ট্রি, যেটা আমি বলছিলাম কিছু কিছু এন্ট্রি থাকে যে এন্ট্রি গুলো কিন্তু প্রত্যেক মাসেই আমার হয়। যেমন ধরো সাপোজ ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি বিল যদি হয়, ইলেকট্রিসিটি যদি আমি ধরে নিই যে আমার অফিসটা যেখানে সেটা হচ্ছে সিএসসির আন্ডারে, ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে সিএসসি। তাহলে সিএসসির বিল, আমরা যারা সিএসসির ইলেকট্রিসিটি সাপ্লাই ইউজ করি তারা আমরা প্রত্যেকেই জানি যে সিএসসির বিল কিন্তু প্রত্যেক মাসে আসে। তাহলে অফিসে ইলেকট্রিক বিলটা তো প্রত্যেক মাসের একটা খরচ। তাহলে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট যখন আমি কাজ করব, আমি কি প্রত্যেক মাসেই ওই এন্ট্রিটাকে তৈরি করব? মানে ইলেকট্রিসিটি চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ইলেকট্রিসিটি চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এটা কি প্রত্যেক মাসেই করব? না, প্রত্যেক মাসে করব না। যখন কোনো এন্ট্রি একবার করে ফেলেছি এবং সেই এন্ট্রিটা বারবার আমাকে রিপিট করতে হচ্ছে, তখন সেই এন্ট্রিটাকে আমি কি করব? ডুপ্লিকেট করে ফেলবো। সেই এন্ট্রিটাকে আমি করব ডুপ্লিকেট, ডুপ্লিকেট ভাউচার ক্রিয়েট করব, ডুপ্লিকেট ভাউচার ক্রিয়েট করব। ডুপ্লিকেট ভাউচার ক্রিয়েট করার জন্য আগে ফার্স্ট আমার কোথায় যেতে হবে? ডে বুক রিপোর্টে যেতে হবে। আমি এখন কোথায় রয়েছি? জিওটি স্ক্রিনে। এখান থেকে যাচ্ছি ডিসপ্লে মোর রিপোর্টস, এখান থেকে গেলাম আমি ডে বুক। ফার্স্ট কাজ হচ্ছে ডেটের রেঞ্জটাকে চেঞ্জ করে দেওয়া। অল্ট F2 করছি, ফ্রম আর টু মুছে ফেললাম, প্রত্যেকটা এন্ট্রি আমি খুঁজে পেলাম। দেখো 1 এপ্রিল ইলেকট্রিসিটি চার্জেস বলে 5000 এর একটা এন্ট্রি আমাকে ফার্স্টেই শো করছে। এই এন্ট্রিটাই আমার হচ্ছে ফার্স্ট এন্ট্রি, যেটা আমি ইলেকট্রিক বিল পেমেন্ট করেছিলাম 5000 টাকা। এটা কোন মাসে করেছিলাম? ডেটটা কবে দিচ্ছে? 1 এপ্রিল বলছে। তাহলে এপ্রিল মাসে যদি আমি পেমেন্ট করি, তার মানে এটা কোন মাসের ডিউটা পেমেন্ট করেছি? মার্চের বিলটা আমি এপ্রিলে পেমেন্ট করেছি। এবার এপ্রিল মাসের ডিউটা আমি ধরো 1 মে তে পেমেন্ট করছি, তাহলে আমার জার্নাল তো সেমই হবে। ইলেকট্রিসিটি চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক কি হবে? চেঞ্জ কি কি হবে? ডেটটা চেঞ্জ হবে, চেক নাম্বারটা চেঞ্জ হবে, আর বিলের অ্যামাউন্টটা চেঞ্জ হবে। এছাড়া জার্নালের ডেবিট ক্রেডিটটা তো চেঞ্জ হচ্ছে না, ডেবিটে যা আছে তাই থাকবে, ক্রেডিটে যা আছে তাই থাকবে। এই যে কোনো এন্ট্রিকে যখন আমি ডুপ্লিকেট করব, ফার্স্ট কাজ হচ্ছে সেই এন্ট্রিটাকে সিলেক্ট করা, যেটা আমার যেহেতু এখানে ফার্স্ট এন্ট্রি আছে সেই জন্য ফার্স্ট এন্ট্রিটাই আমার সিলেক্টেড হয়ে রয়েছে। যদি না থাকতো তাহলে আমাকে সিলেক্ট করতে হতো, এই মুহূর্তে সিলেক্ট হয়ে রয়েছে।
এখান থেকে কিবোর্ড থেকে আমাকে প্রেস করতে হবে Alt+2, Alt+2। আমি লিখে দিচ্ছি এখানে, ডুপ্লিকেট ভাউচার, Alt+2, ডুপ্লিকেট ভাউচার হচ্ছে Alt+2। তাহলে আমি এখানে কোথায় আছি, আমি ওই জায়গাটা সিলেক্ট হয়ে রয়েছে, আমার আমার এন্ট্রিটা সিলেক্ট হয়ে রয়েছে, আমি কিবোর্ড থেকে প্রেস করছি Alt+2। যেই করলাম দেখো একদম উপরে দেখাচ্ছে অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশন ডুপ্লিকেশন বলে। ডুপ্লিকেশন মানে তুমি যে এই এন্ট্রিটাকে ডুপ্লিকেট করছো সেটা কিন্তু অটোমেটিক্যালি ট্যালি তোমাকে শো করে দিচ্ছে, এটা ডুপ্লিকেশন বলে শো করছে। যখনই এটা শো করবে এখান থেকে ফার্স্ট কাজ হচ্ছে কি, আমাকে ডেট চেঞ্জ করতে হবে। আমি F2 করলাম, 1 মে করছি, 1 মে করলাম। ইলেকট্রিসিটি চার্জেস এটাও সেম থাকবে। ধরো এই মাসের বিলটা একটু কম এসছে, আমি করে দিচ্ছি 4500। অ্যাক্সিস ব্যাংকের থ্রু পেমেন্ট হয়েছে, 4500ই হবে। এন্টার করব। এইখানে ইনস্ট্রুমেন্ট নাম্বারটা চেঞ্জ করে দেবো, কেন চেক নাম্বার আলাদা হবে। আর এখানটা আমি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড করেছি, এখানটা সিএসসি করে দিচ্ছি। সিএসসি আগেরটাও যদি আমি সিএসসি করতাম তাহলে ভালোই হতো, তাহলে সিএসসির বিল যেহেতু প্রত্যেক মাসে আসে তাই জন্য। ঠিক আছে, তো আমি জাস্ট চেঞ্জেস গুলো কিছু কিছু চেঞ্জেস করলাম। দেখো এন্ট্রি কি আমি চেঞ্জ করলাম, এন্ট্রি কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ করলাম না। আমি কি করলাম, জাস্ট সেই এন্ট্রিটাকে সিলেক্ট করলাম, করে Alt+2 করলাম। যে Alt+2 করলাম ও কিন্তু ডুপ্লিকেশনে চলে গেল। এবার আমি এখান থেকে এন্টার করে সেভ করে দিচ্ছি। এবার রিপোর্টে দেখো এখানে ফার্স্ট আমার ইলেকট্রিসিটি বিল একটা 5000 টাকার পেমেন্ট দেখাচ্ছে, আমাকে এখানে আবার একটা ইলেকট্রিসিটি চার্জেস পেমেন্ট 4500 টাকার দেখাচ্ছে। দেখো দুটোই কিন্তু আমার দেখাচ্ছে, একটা 1 এপ্রিলে দেখাচ্ছে, একটা 1 মেতে দেখাচ্ছে। কিন্তু আমি কিন্তু সেকেন্ড টাইম যখন এন্ট্রিটা করলাম তখন কিন্তু আমি ফার্স্ট এন্ট্রিটাকে কপি করে ডুপ্লিকেট করলাম। তাহলে ডুপ্লিকেট ভাউচার করাটাও কিন্তু আমি শিখে ফেললাম। ডুপ্লিকেট ভাউচারটা যখন আমি করব, কোথা থেকে গিয়ে করতে হবে, ডুপ্লিকেট ভাউচার ক্রিয়েশন কোথায় যাব, ফ্রম ডে বুক রিপোর্ট। From daybook report screen, first you have to select, first you have to select the voucher which you want to duplicate. From daybook report screen, first you have to select the voucher which you want to duplicate. তারপর আমার কি করতে হবে, then press Alt+2। ঠিক আছে, তাহলে ডুপ্লিকেট ভাউচার স্ক্রিনে আমি চলে আসবো। তাহলে কিন্তু আমি ডুপ্লিকেট ভাউচার স্ক্রিনে চলে আসবো। এখানে দেখো আমাকে দুটোই এন্ট্রি কিন্তু শো করছে, ফার্স্ট এন্ট্রিটা এবং ফার্স্ট এন্ট্রিটাকে কপি করে সেকেন্ড এন্ট্রিটাও শো করছে। এবার একটা রিপোর্ট আমার একটুখানি দেখবো, সেটা হচ্ছে ক্যাশ ব্যাংক সামারি রিপোর্ট, মানে ক্যাশে ব্যাংকে কি ব্যালেন্স আছে না আছে সেই রিপোর্টটা আমি দেখবো। ক্যাশ ব্যাংক সামারি রিপোর্ট দেখবো। ঠিক আছে, ক্যাশ ব্যাংক সামারি রিপোর্ট দেখার জন্য ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আগে ক্যাশ ব্যাংক সামারি রিপোর্ট দেখার জন্য ডিসপ্লে মোর রিপোর্টস এ গেলাম। ডিসপ্লে মোর রিপোর্টস থেকে আমি যাব হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট বুকস, এখান থেকে যাব অ্যাকাউন্ট বুকস। অ্যাকাউন্ট বুকস এর পর যাব হচ্ছে ক্যাশ অবলিক ব্যাংক বুকস।
ক্যাশ অবলিক ব্যাংক বুকস। দেখো এখানে ক্যাশে তোমার কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, এগুলো সব কিন্তু তোমার ডেবিট ব্যালেন্স শো করছে। ঠিক আছে, ক্যাশ ব্যাংকে কিন্তু তোমার ডেবিট ব্যালেন্স শো করছে। এবার যদি পার্টিকুলার কোনো একটা জায়গায় গিয়ে আমি ডিটেলসে দেখতে চাই, আমি সেটার মধ্যে গিয়ে এন্টার প্রেস করলাম। দেখো এখানে এপ্রিল মাস এবং মে মাসে যে যে এন্ট্রি গুলো হয়েছিল সেগুলো শো করছে, কখন ক্রেডিট হয়েছিল, কখন ডেবিট হয়েছিল, কি ব্যালেন্স ছিল, ক্লোজিং কি ব্যালেন্স আছে, ডিটেলসে শো করছে। এবং এই রিপোর্টটাকে যদি আমি আরটু ডিটেলসে দেখতে চাই, তাহলে অটো রিপিট কলম হিসেবে আমি Alt+N টাইপ করলাম, Alt+N, এবং সেখান থেকে ধরো আমি 4 উইক মান্থ করতে পারি, ডেলি করতে পারি, হাফ ইয়ারলি, মান্থলি, সবকিছু করতে পারি, যেটা তুমি করতে চাইবে। আর এখানে টোটাল শো কলম এখানে যা আছে সেখানেও করতে পারবে, তোমার মতো তুমি এটাকে সাজাতে পারবে। যেরকম তুমি সাজাবে দেখো তোমাকে সেই রকম কিন্তু শো করবে রিপোর্টটা। এটা ক্যাশের ক্ষেত্রেও শো করবে এবং তোমার ব্যাংকের ক্ষেত্রেও শো করবে। এটাকে বলা হয় ক্যাশ ব্যাংক সামারি রিপোর্ট। তাহলে ক্যাশ ব্যাংক সামারি রিপোর্টটা কি করে দেখবো? ক্যাশ অবলিক ব্যাংক সামারি রিপোর্ট। ফার্স্ট আমায় কোথায় যেতে হবে? জিওটি, গেট অফ ট্যালি স্ক্রিন। সেখান থেকে আমার যেতে হবে ডিসপ্লে মোর রিপোর্টস। সেখান থেকে যেতে হবে অ্যাকাউন্টস বুকস। অ্যাকাউন্ট বুকস, সেখান থেকে আমাকে যেতে হবে ক্যাশ অবলিক ব্যাংক বুক। সেখান থেকে ক্যাশ ব্যাংক যে লেয়ারটা দেখতে চাইবো সেখানে আমি যাব, সিলেক্ট দা লেজার, তারপরে ওখান থেকে প্রেস করতে হবে Alt+N, Alt+N। যেই করবে তখন তুমি অটো কলম রিপোর্টসে চলে যাবে। সেখান থেকে তুমি হাফ ইয়ারলি, মান্থলি, কোয়ার্টারলি, উইকলি, ইয়ারলি, যেরকম ইচ্ছা তুমি অপশনকে সিলেক্ট করে সেই অনুযায়ী রিপোর্ট কিন্তু তুমি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে আমরা এন্ট্রি গুলোকে দেখলাম, যে এন্ট্রি গুলো কি করে আমি পাস করব। সেটা পেমেন্ট হতে পারে, রিসিভ হতে পারে, কন্ট্রা হতে পারে, জার্নাল হতে পারে। সেই এন্ট্রি গুলো কি করে করা হয় সেগুলো দেখলাম। এই জিনিসটাই আগে ম্যানুয়ালি করা হতো, এখন এটাকে ডেইলি বেসিসে এন্ট্রি গুলোকে ট্যালিতে করা হয়। কারুর কোনো কিছু কোয়ারিজ আছে ক্লাসের ব্যাপার নিয়ে, যে এই আজকে যেগুলো শেখালাম সেগুলোর মধ্যে কোনো প্রবলেম বা কোনো কিছু অসুবিধা, কোনো বুঝতে পারছো না, কোনো কিছু এরকম আছে? দেবলীনা, দীপানিতা, না। নেহা? না স্যার, একটু করলে না তারপরে স্যার, বুঝতে পেরেছি। No, sir. ওকে ওকে। তো আমি মেনলি বলছি দেবলীনা, দীপান্বিতার কথাই বলবো, কারণ নেহা অলরেডি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, দেবলীনা, দীপান্বিতা তোমরা কি কমার্স ব্যাকগ্রাউন্ড না নন কমার্স? আমি কমার্স স্যার, আমি M.Com। আচ্ছা, তাহলে তো ভালোই, তাহলে তুমি তো মানে এন্ট্রি সম্বন্ধে আমি তোমার নন মোটামুটি। কমার্স স্যার। দীপান্বিতা, তাই তো? হ্যাঁ। তা তুমি একটুখানি খুব ভালো করে মাথায় রাখবে যে যখনই কোনো কিছু করাবো, যদি বুঝতে না পারো আমার কিন্তু বারবার রিপিট করবে। ঠিক আছে, কারণ তোমাকে একটুখানি বেশি কনসাস থাকতে হবে, যেহেতু বেসিক অ্যাকাউন্টসটা তোমার জানা নেই। সেই জন্য যদিও আমি এর মধ্যে থেকে ধীরে ধীরে শিখিয়ে দেবো, তবুও তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে,
ঠিক আছে স্যার। চলো আজকের ক্লাসটা তাহলে এই অবধি রাখছি। আমরা নেক্সট যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসটা শিখবো কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি কি করে করে, সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে স্যার। বুঝতে পারছো? হ্যালো? Yes, sir. Yes sir, yes sir, yes sir. আমার সাউন্ড শোনা যাচ্ছে না, এক সেকেন্ড। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে কিন্তু ইকো হচ্ছে। হ্যাঁ, ইকো হচ্ছে, ঠিক আছে, আমার একটু সিস্টেমে প্রবলেম হচ্ছে। তো ক্লাসটা এখানে আজকে রাখছি। নেক্সট সানডে আমরা কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে স্যার, ওকে ওকে স্যার, গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট।